হিমাচল প্রদেশ সফরে আজকে আমাদের গন্তব্যস্থল হল বৌদ্ধ এবং হিন্দু ধর্মের একটি মিলন ক্ষেত্র ধর্মশালা। এই ভিডিওয়ে থাকছে একটি বিখ্যাত সতীপীঠ, দলাই লামার মন্দির এবং আরও অন্যান্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের হিমাচল প্রদেশের ডালহৌসি ভ্রমণের সমস্ত তথ্যাদি। 15ই অক্টোবর আমরা সকালবেলা আমাদের গাড়ি করে ডালহৌসি থেকে ধর্মশালার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সম্প্রতি হিমাচল প্রদেশে যে ধস নেমেছিল তার ছাপ আমরা এই রাস্তায় অনেকবারই পেয়েছি, যার ফলে মাঝে মাঝেই জেসিবির দ্বারা রাস্তা পরিষ্কার করে করে আমাদেরকে এগোতে হয়েছিল। ডালহৌসি থেকে ধর্মশালার দূরত্ব হল আনুমানিক 117 কিলোমিটার। এই 117 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে আমাদের বেশ খানিকটা সময় লেগেছিল রাস্তা ভালো না থাকার জন্য। ধর্মশালা যাওয়ার পথে আমাদের প্রথম গন্তব্যস্থল হল 51 সতীপীঠের মধ্যে একটি বিখ্যাত সতীপীঠ জ্বালামুখী মন্দির। আমরা এখন জ্বালামুখী মন্দিরে প্রবেশ করলাম। এই জ্বালামুখী মন্দিরটা হলো সতীর যে 51টি পীঠ আছে, যেগুলো সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে আছে, তার মধ্যে অন্যতম পীঠ হলো এই জ্বালামুখী পীঠ। এই জ্বালামুখী পীঠে কথিত আছে যে দেবী সতীর জিহ্বা পড়েছিল। এই মন্দিরে কোনো পূজিত দেবী নেই, অর্থাৎ কোনো মূর্তি নেই। এখানে প্রাকৃতিকভাবেই যে গ্যাস বেরোয় এবং সেই গ্যাসের মাধ্যমে একটা আগুন জ্বলে, চিরবিরাজমান আগুন। ঠিক আছে, কথিত আছে যে সম্রাট আকবর একবার এই আগুনকে নেভানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। তা এই হলো পরিবেশটা আশপাশের। আর আমরা এবারে প্রবেশ করি জ্বালামুখী মন্দিরে। এই মন্দিরটি হিমাচল প্রদেশের কাংড়া জেলায় অবস্থিত এবং এই মন্দিরে একটি চিরবিরাজমান আগুন থাকার জন্য এই আগুনটিকে আগুনের দেবী বা আলোর দেবী বলা হয়। সম্রাট আকবর একবার এই আগুনটিকে নেভানোর এক ব্যর্থ চেষ্টা করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরে একটি ছাতা প্রদান করেন। সেই ছাতাটি আজও এখানে সুসজ্জিত অবস্থায় আছে। জ্বালামুখী মন্দির দর্শন করে আমরা আবার আমাদের গন্তব্য অর্থাৎ ধর্মশালার দিকে এগিয়ে চললাম এবং সন্ধ্যাবেলা আমরা ধর্মশালায় পৌঁছে গেলাম। আমরা ধর্মশালায় আমাদের হোটেলে এসেছি। এই একটা আমাদের রুম, যেটা 206 নম্বর। হোটেলের নাম হচ্ছে হোটেল কুনাল। এটা হিমাচল প্রদেশ ট্যুরিজমের হোটেল। রুমটা দেখিয়ে দিই, চলুন। এটা হলো একটা রুম। এখানে আমরা 3 জন শোবো। এখানে একটু অ্যাডজাস্ট করতে হবে, একটু ছোটই বেডটা। এখানে টিভি আছে, এখানে একটা বেড সাইড টেবিল দুদিকে, দুখানা চেয়ার, একটা টি টেবিল। আচ্ছা, এবারে এদিকে আসুন। এদিকে একটা আয়না আছে। এখানে আলমারিতে কম্বল টম্বল দেওয়া আছে। আর এটা হচ্ছে বাথরুমটা। বাথরুমে এটা কোমোড আছে, গিজার আছে, এখানে একটা আয়না দেওয়া আছে। আর পাশে আমাদের এইখানে একটা রুম আছে, পাশের ঘরটা, ওটাও একটা আমাদেরই রুম নেওয়া, একই সেম। আর এখানে ব্যালকনি আছে। ব্যালকনি থেকে এটা হচ্ছে ভিউ ব্যালকনির। ধর্মশালা ভিউ হচ্ছে এখানকার। আর এই যে পাশের ঘরটা,
এটাও আমাদের ঘর। পরের দিন সকালবেলা আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ধর্মশালার বিভিন্ন সাইট সিইং করতে। সেদিনের মতো আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল গিয়োতো তান্ত্রিক মোনাস্ট্রি। আজকে আমাদের ধর্মশালার দ্বিতীয় দিন। আজকে আমরা সকালে সাইট সিইং করতে বেরিয়েছি। তা আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল হলো এটা হলো গিয়োতো তান্ত্রিক মোনাস্ট্রি। এটি একটি সম্পূর্ণ তান্ত্রিক মোনাস্ট্রি, যার চারিপাশের পরিবেশটা হলো এরকম। এই মোনাস্ট্রিটা চীনা আক্রমণের সময় দলাই লামা বানিয়েছিলেন। 1474 অথবা 1475 খ্রিস্টাব্দে জেটসুন কুঙ্গা ধন্ডুপ দ্বারা তিব্বতে এই গিয়োতো তান্ত্রিক মোনাস্ট্রিটি প্রতিষ্ঠা করা হয় এবং পরবর্তীকালে ভারতে চৈনিক আক্রমণের পরে এই মোনাস্ট্রিটি ভারতে পুনরায় প্রতিষ্ঠিত করা হয়। সপ্তাহের 7 দিনই অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত প্রত্যেক দিনই সকাল 6:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত এই মোনাস্ট্রিটি খোলা থাকে। এখানে একটি প্রাচীন গ্রন্থাগার আছে, যেখানে তন্ত্র সাধনার বিষয়ে অনেক পাণ্ডুলিপি সুসজ্জিত অবস্থায় রাখা আছে। গিয়োতো মোনাস্ট্রি দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল চামুন্ডা ও নান্দিকেশ্বর ধামের দিকে। এই মন্দিরে দেবী পার্বতীর চামুন্ডা রূপ এবং নান্দিকেশ্বর মহাদেব এই দুই রূপেরই পুজো এখানে করা হয়। এই মন্দিরটি আনুমানিক 16 খ্রিস্টাব্দে সৃষ্টি হয়েছিল বলে অনুমান করা হয়। শুধুমাত্র আধ্যাত্মিকতার দিক থেকে নয়, ভৌগোলিক দিক থেকে বা প্রাকৃতিক দিক থেকেও এর সৌন্দর্য কোনো রকমই কম যায় না। মন্দির চত্বরেই আছে এই মন্দিরের শ্মশান, যেখানে এখনো মানুষের শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং শ্মশানের ঠিক পাশ থেকেই বয়ে চলেছে একটি ছোট্ট নদী। এবারে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল বৈদ্যনাথ মন্দিরের উদ্দেশ্যে। আমাদের পথে পড়ল কিছু ছোট ছোট চা বাগান, যেই চা বাগানের সৌন্দর্য অবশ্য আমাদের বাংলার ডুয়ার্সের চা বাগানের সাথে তুলনা করার কোনো মানেই হয় না। অনেকেই এই বৈদ্যনাথ মন্দিরকে আমাদের হিন্দু ধর্মের 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি বলে অনুমান করেন, তবে এই বিষয়ে অনেকের মধ্যেই মতবিরোধ আছে। আমরা এখন চলেছি বৈদ্যনাথ মন্দিরের দিকে। এটি একটি শিব মন্দির। এবারে এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে আমাদেরকে উঠতে হবে উপরের দিকে। এখান থেকে পাশ থেকে সেটা নদী চলে যাচ্ছে, প্রচন্ড খরস্রোত। এর মধ্যে দিয়ে আমরা চলেছি। এই মন্দিরটিও হিমাচল প্রদেশের কাংড়া জেলায় অবস্থিত একটি মন্দির। এই মন্দিরটি নির্মাণ আনুমানিক আজ থেকে 1000 বছর আগে করা হয়েছিল। মন্দিরের সামনে জুতো রাখার সুব্যবস্থা আছে, সেইখানে জুতো রেখে আমরা প্রবেশ করলাম মন্দিরে এবং এই মন্দিরে প্রবেশ করতেই মন্দিরের গায়ে প্রাচীন হিন্দু ধর্মের শিল্পকলার নিদর্শন দেখে চোখ একেবারে ছানাবড়া হয়ে যাওয়ার জোগাড় হয়ে গেল। এই মন্দিরের হলঘরে দুটি পাথরের স্ল্যাবে সংস্কৃত ভাষায় দুটি শিলালিপি খোদাই করা আছে। এখানে 8ম শতাব্দীতে এই মন্দিরের নির্মাণের বিবরণ এই লিপিগুলিতে লিখিত অবস্থায় আছে। 1905 সালে এই অঞ্চলে একটি ভয়াবহ ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে এই মন্দিরের বেশি ক্ষয়ক্ষতি না হলে
এই মন্দিরটিকে পুনরায় আবার স্থাপন করা হয়। এইভাবে ধর্মশালায় আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ শেষ হলো এবং তৃতীয় দিন আমাদের গন্তব্যস্থল হলো ভাকসু ফলস এবং তৎসংলগ্ন দলাই লামা টেম্পল। ধর্মশালায় থেকে আজকে আমরা এখন চলেছি ভাকসু ফলসে। ভাকসু ফলসে যাব এবং আজকে যাব হচ্ছে লামা টেম্পলে। এই ভাকসু ফলসটি হিমাচল প্রদেশের ম্যাকলিওডগঞ্জে অবস্থিত একটি জায়গা। এই জলপ্রপাতে যাওয়ার আগে আমরা উপস্থিত হলাম ভাকসুনাথ মন্দির অর্থাৎ মহাদেবের মন্দিরে। এই মন্দির দর্শন করে আমরা এগিয়ে চললাম ভাকসুনাথ ফলসের উদ্দেশ্যে। মন্দির চত্বর থেকে কিছুটা রাস্তা হেঁটে অতিক্রম করে যেতে হয় ভাকসুনাথ ফলসে। ভাকসু ফলসের উদ্দেশ্যে চলেছি। তা ভাকসু টেম্পল দর্শন করে আমাদের কিছুটা রাস্তা হেঁটে অতিক্রম করতে হবে। সামনে ভাকসু ফলস, আর আশা করি সেই ঝর্ণার জলের শব্দ শোনা যাচ্ছে, মাইকে আশা করি ক্যাচ করছে। এখান থেকে দারুণ ভিউ দেখা যাচ্ছে পুরো ফলসটার। চলুন আমরা যাই। এই জলপ্রপাতটির উচ্চতা 20 মিটার অর্থাৎ 65 ফিট, কিন্তু এই জলপ্রপাতের উচ্চতা কম হলেও এর স্রোত অনেক বেশি। ধর্মশালায় তৃতীয় দিনে আমাদের শেষ গন্তব্যস্থল হল দলাই লামা টেম্পল। ম্যাকলিওডগঞ্জে অবস্থিত এই দলাই লামা মন্দিরে 14তম দলাই লামা বসবাস করেন। এই মন্দিরটি একটি 2 তল বিশিষ্ট একটি মন্দির। এই মন্দিরে একটি তিব্বতী মিউজিয়াম আছে, যেখানে আপনারা তিব্বতী রীতিনীতি এবং বৌদ্ধ ধর্মের অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। এই মন্দিরটি সপ্তাহে 7 দিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এইভাবে তৃতীয় দিন আমাদের ধর্মশালায় ভ্রমণ শেষ হলো এবং পরবর্তী দিন অর্থাৎ চতুর্থ দিন আমাদের হিমাচল প্রদেশের সফর শেষ হলো। আমাদের এই সম্পূর্ণ যে ঘোড়া, এই ঘোড়াটা ঘুরিয়েছে আমাদের ভাই रमन। आपका पूरा नाम बोल दो। रमन सिंह। रमन सिंह उन नाम। अच्छा, तो बताओ कि आज हम कहाँ कहाँ जाएंगे? हम जाएंगे आज अपना स्टेडियम, बारमूलियन और ड्रोप पठानकोट। ठीक है, तो आपका नंबर बोल दीजिए। अगर कोई हिमाचल में घूमने आएंगे तो आपके से कैसे कांटेक्ट करेंगे? 7719627478 मेरा नंबर है। ঠিক আছে, আমি এখানে এমনিতেও স্ক্রিনে দিয়ে দেবো নাম্বারটা। আপনারা যারা যারা হিমাচলে আসবেন রমন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। খুব ভালো আমাদেরকে ঘুরিয়েছে এবং আজকে আমাদের শেষ দিন। আজকে আমাদের ঘুরিয়ে টুরিয়ে একদম পাঠানকোটে ড্রপ করে দেবে, যেখান থেকে আমাদের ট্রেন আছে। ধর্মশালায় শেষ দিন আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের কিছু লোকাল সাইট সিন করতে এবং সেখানেই আমাদের প্রথম দর্শনীয় স্থান হলো স্টেট ওয়ার্স মেমোরিয়াল। এই স্থানটি ভারতীয় সেনাবাহিনীদেরকে উদ্দেশ্য করে নির্মিত একটি স্থান। এখানে প্রবেশ করার জন্য 30 টাকা করে প্রবেশ মূল্য আপনাদেরকে দিতে হবে। চারিদিকে সুন্দর সুন্দর ফুল এবং গাছে ঘেরা এই স্থানটি একটি অত্যন্ত মনোরম স্থান এবং চারিদিকে যে স্মারকগুলি দেখা যাচ্ছে এখানে ভারতীয় সেনাবাহিনীদের সমস্ত নাম উল্লেখ করা আছে। এই স্মারকগুলোতে ভারতীয় এবং পাকিস্তান ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধগুলো হয়েছিল তাতে যারা শহীদ হয়েছে তাদের সবার নাম উল্লেখ করা আছে। যেমন ইন্দো পাক ওয়ার 1971-এ যারা যারা শহীদ হয়েছেন জম্মু এবং কাশ্মীর রাইফেল থেকে, তারপরে গোর্খা রাইফেল থেকে, তারপরে ধরুন অপারেশন মেঘদূতে সিয়াচেন যেটা হয়েছিল সেখানে যারা যারা শহীদ হয়েছেন সবার নাম এখানে মেনশন করা আছে। ইন্দো পাক ওয়ার 1965 সেখানে সমস্ত জায়গার যারা যারা শহীদ হয়েছেন, যারা বীরগতি প্রাপ্ত হয়েছেন সবার নাম এখানে মেনশন করা আছে। এই মেমোরিয়াল দর্শন করে আমরা চলে গেলাম ধর্মশালার সব থেকে বিখ্যাত স্থান
HPCA ক্রিকেট স্টেডিয়াম বা ধরমশালা ক্রিকেট স্টেডিয়াম দর্শন করতে। এই স্টেডিয়ামে ঢোকার জন্য আপনাদেরকে 30 টাকা করে অনলাইনে টিকিট কেটে ঢুকতে হবে। আমরা এখন চলে এসেছি হচ্ছে ধরমশালার HPCA ক্রিকেট স্টেডিয়ামে। এই স্টেডিয়ামটা হচ্ছে আমাদের লোকাল যে ভিউ পয়েন্টগুলো আছে তার মধ্যে পড়ে। যেই এই ধর্মশালার এই স্টেডিয়ামটা হলো ভারতের যত সমস্ত ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা স্টেডিয়াম আছে তার মধ্যে সবথেকে উঁচু স্টেডিয়াম এবং সবথেকে দৃষ্টিনন্দন স্টেডিয়ামগুলোর মধ্যে একটা পৃথিবীর মধ্যে যতগুলো আছে। এই স্টেডিয়ামটা হলো পাঞ্জাব কিংসের, মানে যেটা পূর্ববর্তী নাম ছিল কিংস 11 পাঞ্জাব, তার হোম গ্রাউন্ড। এবং এখানে আরও অন্যান্য যারা রঞ্জি ম্যাচ বা ওয়ার্ল্ড কাপ, এই রিসেন্ট তো উইমেন্স ওয়ার্ল্ড কাপও হচ্ছে, তখন এসব ম্যাচই এখানে খেলা হয়। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে ভারতের প্রায় সবথেকে সুন্দর স্টেডিয়াম এই হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের সিটিং ক্যাপাসিটি হলো আনুমানিক 23,000 দর্শকের। প্রকৃতির কোলে এই যে হিমাচল প্রদেশের এই ধর্মশালা স্টেডিয়াম, যেটা কিনা হচ্ছে HCPA স্টেডিয়াম, এটা হলো ইডেনের তুলনায় অনেকটাই ছোট স্টেডিয়াম। ইডেন অনেকটাই বড় এবং সিটিং ক্যাপাসিটি অনেকটাই বড়, কিন্তু এর যে বিশেষত্ব সেটা হলো এর প্রাকৃতিক সৌন্দর্য। মানে পাহাড়, চারিদিকে পাহাড়ের কোলে এই ছোট্ট স্টেডিয়ামটা হলো ভারতের সব থেকে সুন্দর স্টেডিয়ামগুলোর মধ্যে একটা, নিঃসন্দেহে বলা চলে। এইভাবে আমাদের ধর্মশালা তথা হিমাচল প্রদেশ সফর শেষ হলো এবং এবারে আমাদের গন্তব্য হলো পাঞ্জাবে অবস্থিত পাঠানকোট ক্যান্ট স্টেশনে, যেখান থেকে আমাদের রাত্রিবেলা ট্রেন ছিল দিল্লির। সময় এখন 7:30। আমরা চলে এসেছি পাঠানকোট ক্যাম্প স্টেশনে। আমাদের এখান থেকে রাত 11:30টায় ট্রেন আছে উত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, যেটা কিনা আমাদেরকে কালকে সকাল 7টার সময় দিল্লি নিয়ে যাবে। আমার পাশে আছে আমার বৌদি এবং তার পাশে আছে আমার দাদা। ওদের একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে পায়েল অ্যান্ড উত্তম ট্যুর ব্লগ। আমরা স্বামী স্ত্রী বাচ্চা ঘুরে বেড়াই, আর ছোট ছোট ওই সদ্য শুরু করেছি চ্যানেলটা। ঘোরার যা যা দেখি, যা করি সেগুলোই সবার সাথে শেয়ার করি। চ্যানেলের লিঙ্কটা উৎসব ওর চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবে, দেখবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার দাদা বৌদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।